এই হত্যাকাণ্ডটা আসলে তাদের দীর্ঘদিনের একটা পরিকল্পিত প্ল্যানের একটা অংশ এবং তারা দীর্ঘদিন যাবতেই তারা একটা সুযোগ খুঁজছিল ভিকটিম প্রথম সময় ওই দেশে যাবে। উদ্দেশ্যটা ছিল যে মানে এমনভাবে গুম করা হবে তাকে যেন কেউ কোনোদিন তার অস্তিত্ব না পায়। অপরাধীরা সেখানে করে তারাও একে একে তারা বাংলাদেশে চলে আসবে। এইদিকে আমাদের ভিকটিম উনি যখন গেলেন 12 তারিখ গোপালের বাসায় ছিল, 13 তারিখ ওনাকে তারা ওই যে চক্রটার সাথে সাক্ষাৎ, উনি বলেছে আমার একটি কাজ আছে, আমার বের হতে হবে। 13 তারিখ ওনাকে প্রথমে একটা সাদা গাড়িতে করে ফয়সাল নামে একজন ব্যক্তি তাকে সাদা গাড়িতে রিসিভ করার পরে ওনাকে সেখান থেকে নিয়ে আর কত দূর গেলেই সেখানে যে মূল হত্যাকাণ্ডটা সংঘটিত করেছে উনি আর হচ্ছে আমাদের ভিকটিম আর ফয়সাল এই গাড়িতে উঠে ওই বাসায় যাওয়ার পরপরই আরেকজন ব্যক্তি আছে মুস্তাফিজ, উনি ওই বাসায় ঢুকেছেন এবং আধা ঘন্টার মধ্যে কিন্তু মানে এই নৃশংস বর্বরচিত হত্যাকাণ্ড সংঘটিত হয়। প্ল্যানটা ছিল এরকম যে তারা একদিকে তারা বিদেশের মাটিতে হত্যাকাণ্ড সংঘটিত করবে এবং লাশটাকে এমনভাবে গুম করা হবে যাতে কেউ কোনোদিন খুঁজে না পায়, যার কারণে তারা মানে বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে, অর্থাৎ হাড্ডির সাথে মাংস আলাদা করে ফেলেছে। তারা যে এগুলি যে মাংসগুলি নিচ্ছে যদি পথে কেউ ধরে তখন এটার মধ্যে তারা মানে হলুদের মশলা দিয়ে তারা করে নিয়েছেন। যদি কেউ বলে তখন বলবে যে এটা আসলে বাজার থেকে আমরা কিনে আনবো একটা মশলা তো মাংস। পরিকল্পিত যে হত্যাকাণ্ডটা করার পরে বিভিন্ন ধরনের মেসেজ দিয়েছে, অর্থাৎ ভিকটিমের মোবাইল থেকে কোনো সময় দেখা গেছে গোপাল বিশ্বাসের কাছে একটা রিং দিয়েছে, কোনো সময় বাংলাদেশের একজনের কাছে রিং দিয়েছে, কোনো সময় বিহার থেকে রিং দিয়েছে এবং কলকাতা নাম্বার থেকেও রিং দিয়েছে এবং অর্থাৎ তারা বোঝাতে চেয়েছে যে ভিকটিম কিন্তু এখনো ঠিক আছে এবং সে সর্বশেষ একটা মেসেজ পাঠিয়েছে মানে 18 তারিখে করে। মেসেজটা ছিল এরকম যে আমি দিল্লি যাচ্ছি, আমি দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে আমার সাক্ষাৎ হবে এবং মাননীয় আমাদের দেশের প্রধানমন্ত্রী যাবে সেখানে তার মন্ত্রী পাওয়ার বিষয় নিয়ে কথা হবে। সেই মেসেজগুলো যখন আমরা পেলাম আমার তখনই সন্দেহ হচ্ছিল যে আসলে মানে অপরাধীরা অপরাধ করে ডিভাইসের মাধ্যমে তারা অপরাধ তদন্তকারী সংস্থাগুলিকে ভিন্ন খাতে নিয়ে যাওয়া এবং তারা যখন তাদের নাম গন্ধ যেন না থাকে, নিশানা না থাকে, সেই কারণে কোনো সময় তারা উদ্দেশ্য ছিল একদিকে লাশটি গুম করা, অস্তিত্ব যেন কখনো না পাওয়া যায়, আরেকটা উদ্দেশ্য ছিল তদন্তকারীরা যেন কোনো ডিভাইস খুঁজে না পায়, ডিভাইসটা এমনভাবে করবে যেন তাকে অপরাধী ধরতে না পারে। আর অন্যদিকে আমাদের দেশের যে সকল অপরাধীরা বিদেশের মাটিকে অপরাধ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করেছে তারাও যেন ইন্ডিয়ান পুলিশ যেন তাদের নজর যেন বাংলাদেশে না আসে। সব কিছু মিলেই তারা মনে করেছে বাংলাদেশে যদি হয় তাহলে তারা ধরা পড়ার সম্ভাবনা আছে, সেই কারণেই তারা এই প্ল্যানটা তারা ইন্ডিয়াতে করেছে, কলকাতায় করেছে এবং তারা ভিকটিমের খোঁজখবর নিয়েই তারা মাস্টার মাইন্ড সহ তারা নাম শাহিন, মানে আরও একটা নাম আছে সে শাহিন, তার গার্লফ্রেন্ড সেলেস্টি, আর যে মূল কাজটা করেছে হত্যাকাণ্ডের সংগঠক হিসেবে কাজ করেছে যাকে রেখে আসছিল শাহিন, তার নাম হচ্ছে আমানুল্লাহ। কিন্তু এই আমানুল্লাহ কিন্তু তার নাম আমানুল্লাহ না, সে কিন্তু সেখানে একটা কমিউনিস্ট পার্টির বড় নেতা ছিল, তার নাম বালাকাড়া পার্টির নেতা। তার বিরুদ্ধে তার নাম হলো শিমুল, সেটা আগে পরের বিষয়, এটা আমরা বের করব। কিন্তু বিষয়টা হচ্ছে কারা জড়িত আমরা এগুলি নাম সবাইকে আমরা গ্রেপ্তার করব। তারপরে এবং হত্যাকাণ্ডটি এবং যারা ঘটিয়েছে তাদের তো সব কিছু আমাদের নাম্বার আমরা পেয়েছি, তাদেরও গ্রেপ্তার করব। পাশাপাশি সেখানে আর্থিক কারণে বা রাজনৈতিক কারণে অথবা কোনো আধিপত্য বিস্তারকে ঘিরে কোনো ধরনের কারণে ঘটনাটি ঘটেছে কিনা সেটা আমরা তদন্তে বের হয়ে আসবো। পাশাপাশি আপনারা জানেন যে মূল যে মাস্টারমাইন্ড এবং যে আমাদের ভিকটিম তারা কিন্তু পরস্পরের বন্ধু, তারা একসময় একসাথে খেলাধুলা করত। এখন তাদের সাথে আমরা বিভিন্ন ঘটনায় আমরা তার সাথে আদৌ কোনো ব্যবসা ছিল কিনা, তাদের সাথে কলকাতায় কোনো তাদের লেনদেন আছে কিনা, এটা আসলে তদন্ত না করে তো আসলে বলা যাবে না। আমরা তদন্ত করছি, আমাদের ইন্ডিয়ান পুলিশও আমাদের অনেক সহযোগিতা, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, STAPS এবং কলকাতা পুলিশ সকলের সাথেই আমাদের এখনও প্রতিনিয়ত আমাদের যোগাযোগ হচ্ছে। ইন্ডিয়ান পুলিশের একটা টিম আমাদের এখানে আসবে, তারা আমাদের যে সকল আসামি তাদের সাথে কথা বলবে
এবং প্রয়োজন বোধ আমরাও প্রয়োজন বোধে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলি। আমরা দরকার হলে ওইখানের ঘটনাস্থল আমরা পরিদর্শনে যাব, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনুমতি দিলে আমরা সে কাজটি করব।